আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে বিস্তারিত জেনেছি। কিভাবে একটা নাম দেওয়া হয়, কিভাবে ভেরিয়েবলের নামকরণ করতে হয়, কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয় এবং ডেটা টাইপ নিয়ে আমরা অনেক বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা শিখব ২ টা নতুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। একটার নাম হচ্ছে কনস্ট্যান্ট, লিটারেল। তো লিটারেল আসলে কি? ১ম এ শুরু করি লিটারেল দিয়ে। কারণ এটা বুঝলে কনস্ট্যান্ট বুঝতে সুবিধা হবে। লিটারেল হলো এমন একটি মান যা কোনো নাম না দিয়ে সরাসরি কোডে লেখা হয়। এটি একটি ভ্যালু বা নিজের কোনো নাম নেই। কিন্তু এটা একটা ভ্যালু। অর্থাৎ লিটারেল বলতে এমন কিছুকে বোঝানো হচ্ছে যেটার কোনো আ উদ্দেশ্য ছাড়া বা অর্থাৎ ভ্যালু রাখা হয়। ভেরিয়েবলে দেখি আমরা কিন্তু ভেরিয়েবলে অলরেডি লিটারেল ব্যবহার করেছি অনেকবার। আমরা হয়তো জানি না যে এইটার নামই আসলে লিটারেল। তো এইখানে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের, এজ হচ্ছে ভেরিয়েবল নাম এবং এটার ভ্যালু দিয়েছি 20। এই যে 20 যে ভ্যালুটা দেওয়া আছে, এই 20 ভ্যালুটাই হচ্ছে লিটারেল হিসাবে লেখা হয়। অর্থাৎ এই 20 ভ্যালুটাই লিটারেল, যেটার কোনো মান নাই। কিন্তু যখন আমি এই এজ দিব, অর্থাৎ এজ মানে কোনো একটা নাম আছে, অর্থাৎ এই নামটা কিন্তু যখন দেব তখন সেটা ভেরিয়েবল হয়ে যাবে। অর্থাৎ লিটারেল বলতে বোঝানো হচ্ছে যে যেটার নাম আছে সেটা হচ্ছে ভেরিয়েবল, আর যেটার নামহীন সরাসরি মান আছে শুধুমাত্র সেটা হলো লিটারেল। তো আমরা এখন লিটারেল কত ধরনের আছে এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এটা আসলে একদম ডেটা টাইপস পড়েছি গত পর্বে। ডেটা টাইপসের মতো সেম ভাবে আমরা ডেটা টাইপ নিয়েই বিস্তারিত আলোচনা হবে এখানে। তো আমরা যদি জানার চেষ্টা করি যে লিটারেল আসলে কত ধরনের হয়। ডাটা টাইপ যেমন আলাদা আলাদা রকমের হয়, যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার বা ডাবল। লিটারেল ঠিক তেমনিভাবে আলাদা আলাদা রকমের হয়। চলুন একটা একটা করে আমরা জানার চেষ্টা করি। ফার্স্টে দেখব কি ইন্টিজার লিটারেল। ইন্টিজার লিটারেল, তো এটার মানে হচ্ছে কি দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা। অর্থাৎ দশমিক ছাড়া পূর্ণ, আমরা জানি পূর্ণ সংখ্যা কি হয়, ১০ বা নেগেটিভ, পজিটিভ বা 0, এগুলো আসলে কি ইন্টিজার সংখ্যা। তো যত ইন্টিজার সংখ্যা আছে এগুলোকে বলা হয় ইন্টিজার লিটারেল। শুধুমাত্র কি ভ্যালু থাকবে, যেমন এখানে আছে ১০০০, ০, -25, 10, এই প্রত্যেকটা এক একটা লিটারেল। এর পরবর্তীতে কি আছে, ফ্লোটিং পয়েন্ট লিটার। ফ্লোটিং পয়েন্ট লিটারেল বলতে হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যা বা দশমিক যুক্ত নাম্বারকেই ফ্লট বলা হয়। আমরা জানি ডেটা টাইপস পড়ার সময় পড়েছি এটা। তো দশমিক যুক্ত নাম্বারকে বলা হয় কি ফ্লোটিং পয়েন্ট লিটারেল। অর্থাৎ এটার ভ্যালু শুধুমাত্র, কিন্তু এই ভ্যালুটা হবে কি দশমিক যুক্ত, এটাকে বলা হয় আমরা ফ্লোটিং পয়েন্ট লিটারেল। এর পরবর্তীতে আমরা ক্যারেক্টার লিটারেল। ক্যারেক্টার লিটারেল সেম ভাবে ডেটা টাইপের ক্যারেক্টারের, অর্থাৎ একটি অক্ষর সিঙ্গেল কোটের মধ্যে লেখা থাকবে। অর্থাৎ অক্ষর বলতে এখানে অ্যালফাবেটিক্যাল বা বিভিন্ন ধরনের সিম্বল থাকতে পারে, যেমন এ, জেড, 5। আমরা যখনই কোনো সংখ্যা হোক বা অ্যালফাবেট হোক বা কোনো চিহ্ন হোক, তখনই আমি একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব, তখন সেইটা এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ক্যারেক্টার হিসেবে ডিরেক্ট করবে। এই ফাঁকাতে এই বক্সের মধ্যে আপনি যাই রাখেন না কেন, যখন আমি এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো তখন সি প্রোগ্রামিং কম্পাইলার কি করবে, এটাকে একটা ক্যারেক্টার হিসেবে ধরবে। এর পরবর্তীতে আছে কি স্ট্রিং লিটারেল। স্ট্রিং লিটারেলটা কি, এটা হচ্ছে আমরা ক্যারেক্টার হচ্ছে প্রত্যেকটা অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড না, তো প্রত্যেকটা অক্ষর হচ্ছে একটা ক্যারেক্টার। আর স্ট্রিং কি, স্ট্রিং হচ্ছে একাধিক অক্ষরের সমষ্টিকে বলা হচ্ছে কি স্ট্রিং। অর্থাৎ এই যেমন হ্যালো ওয়ার্ল্ড, এগুলো হচ্ছে একাধিক অক্ষর দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো হচ্ছে একাধিক অক্ষর দিয়ে লেখা, যেমন HELLO, WO, WORLD, অনেকগুলো অক্ষর মিলে একটা কিন্তু ওয়ার্ড তৈরি হচ্ছে। তো এই অক্ষরগুলো দিয়ে যে ওয়ার্ডটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় স্ট্রিং টাইপের। স্ট্রিং কিন্তু এক একটা কি ডেটা টাইপস। তো আমরা কোড করার সময় কিন্তু ডেটা টাইপস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। গত পর্বে আমি 4টা ডেটা টাইপস নিয়ে দেখাইছি। তো আমরা যখন আস্তে আস্তে কোড করা শুরু করব তখন আমরা সব কিছু আমাদের মাথার মধ্যে চলে আসবে। না, আমরা আগের পর্বে স্কেপ সিকোয়েন্স নিয়ে আমরা কিন্তু জেনেছি, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেননি যে এইটার নামে আসলে স্কেপ সিকোয়েন্স বলা হয়। অর্থাৎ ব্যাকস্ল্যাশ দিয়ে লেখা বিশেষ লিটারেল বা আউটপুট নির্দিষ্ট কাজ করে, যাকে আমরা সিকোয়েন্স বলে থাকি। অর্থাৎ ব্যাকস্ল্যাশ এন বলতে বোঝানো হচ্ছে, আমরা প্রিন্টের মধ্যে এন দিয়েছিলাম নতুন লাইনে যাওয়ার জন্য। আমি কিছুক্ষণ পরে আপনাকে কি কোডের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাই দেবো। ব্যাকস্ল্যাশ দিলে ট্যাব পরিমাণ ফাঁকা জায়গা নেব, এবং শুধুমাত্র ডাবল যদি ব্যাকস্ল্যাশ দেই তাহলে একটা ব্ল্যাক স্ল্যাশ সেই প্রিন্ট করবে।
এবং ব্ল্যাক স্ল্যাশ দিয়ে যদি আমি কি করি ডাবল কোটেশন দিই, সেক্ষেত্রে ডাবল কোটেশনটা এটা প্রিন্ট করবে। অর্থাৎ এই যে এখানে দেখুন যে প্রিন্টএফের মধ্যে নেম দেওয়া আছে এবং ব্যাকস্ল্যাশ এন এজ, কিন্তু এখানে এটা যদি আমি রান করবে তখন অর্থাৎ আউটপুট কি আসবে জানেন? এইটা আসবে হচ্ছে এই নেম, এখানে হয়তো মিস্টেক আছে, এই এজটা আসবে পরবর্তীতে লাইনে গিয়ে, এই পরবর্তীতে লাইনে গিয়ে এজ আসবে। অর্থাৎ এইভাবে আউটপুট হয়। কারণ কি আমি নতুন নিউ লাইন লেখার জন্য একটা স্কেপ সিকোয়েন্স দিয়েছি। অর্থাৎ স্কেপ সিকোয়েন্স আউটপুটের ফরম্যাটিংকে নিয়ন্ত্রণ করে বা বিভিন্নভাবে সাজানো যায় আরকি টেক্সটকে। এরপরে আসবো আসলে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আসলে কি? এবার আসলে কনস্ট্যান্ট তো ভেরিয়েবলের মান আমরা যতবার খুশি কিন্তু বদলাতে পারতাম। কিন্তু কনস্ট্যান্ট ঠিক এটার উল্টা। অর্থাৎ কনস্ট্যান্ট হলো এমন একটা ভেরিয়েবল যেটার মান একবার সেট হয়ে গেলে বা প্রোগ্রামার যদি একবার সেট করে ফেলে সেটা আর পরবর্তীতে চেঞ্জ করা পসিবল না। অর্থাৎ ভেরিয়েবল আমরা পড়েছিলাম কি নাম দেওয়া যায় এবং প্রয়োজন হলে এটা মান দিয়ে কি প্রয়োজনে বদলানো যায়। যেমন আমরা এজ দিয়েছিলাম ২০, পরবর্তীতে আমরা সেটা চেঞ্জ করে এজ যদি 21 রাখি, আ ভেরিয়েবলের মান কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কনস্ট্যান্ট, এটা যেখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট কি একটা নির্দিষ্ট মান, অর্থাৎ একবার সেট করা হলে মান আর বদলানো যায় না। এই যে যেমন পিআই লেখা আছে, অর্থাৎ পিআই এর মান কত? আমরা জানি পাই এর মান, পাই এর মান 3.146 আরও অনেক, এটা সাধারণত লেখে। তো এইটাই কিন্তু মান, এটা কিন্তু পরবর্তীতে কোনো চেঞ্জ হওয়ার সুযোগ নেই। অর্থাৎ এমন কোনো ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট বলতে ধ্রুবককে বোঝানো হচ্ছে। অর্থাৎ ধ্রুবক যে মানগুলো আছে এগুলো কিন্তু কোনো চেঞ্জ হওয়ার সুযোগ থাকে না। তো এইগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করব। কারণ ভেরিয়েবল কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা পসিবল। আর কনস্ট্যান্ট হিসেবে যদি আমি ডিক্লেয়ার করি এটা কখনো একদম লক হয়ে থাকবে, আমি যেই ভ্যালুটাই দিব। অর্থাৎ কনস্ট্যান্ট কে ভুল করে মান বদলাতে গেলে কিন্তু কম্পাইলার আপনাকে এরর দিবে যে এটা একটা কনস্ট্যান্ট, এটা পরিবর্তন করা পসিবল না। আচ্ছা, এবার আমরা দেখব যে কনস্ট্যান্ট কিভাবে বানানো যায় বা কিভাবে ডিক্লেয়ার করে। কনস্ট্যান্ট বানানোর ২ টা ওয়ে আছে। ১ নাম্বার ওয়ে হচ্ছে কি কিওয়ার্ড বেস এবং অন্যটি হচ্ছে প্রি প্রসেসর বেস। তো সাধারণত যে সবাই যেটা পছন্দ করে আরকি কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়েই সবাই ইউজ করে। যে কনস্ট্যান্ট লিখতে যেমন ভেরিয়েবল লিখতে ফার্স্ট ডেটা টাইপ লিখতে হইতো, এটা এক্সট্রা একটা কাজ বেশি করতে হবে যে কোনো ডেটা টাইপের আগেই লিখে দিতে হবে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট লিখলাম, এর পরবর্তীতে আমরা ডেটা টাইপ দেব ফ্লোট, ইন্টিজার বা ক্যারেক্টার। এর পরবর্তী কি আমরা সেই কনস্ট্যান্টের নাম দেব একটা এবং সমান চিহ্ন দিয়ে সেটার ভ্যালু বসিয়ে দেব। এইটা কি স্পষ্টভাবে অর্থাৎ সুন্দরভাবে একটা পদ্ধতি যেটা কিউ অর্থাৎ কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা যায়। আরেকটা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে হ্যাশ ডিফাইন। হ্যাশ ডিফাইন এটা আমরা কি মেইন ফাংশনের বাইরে এইটা ডিক্লেয়ার করতে হয়। অর্থাৎ আমরা যে লিখছি হ্যাশ ইনক্লুড, এরপরে লিখলাম stdio, এভাবে লিখে কিন্তু .h দিয়ে আমরা প্রোগ্রাম শুরু করতাম। এর পরবর্তীতে লিখলাম ইন্ট মেইন। এই মেইন লিখে যে আমরা প্রোগ্রামিং লেখাটা শুরু করতেছি, এই যে উপরের জায়গায়, এই জায়গায় অর্থাৎ ইন্ট মেইনের মেইন ফাংশনের বাইরে এটা ডিক্লেয়ার করতে হয়। অর্থাৎ হ্যাশ ডিফাইন পাই এর মান। এখানে আবার আরেকটা শর্ত আছে, এখানে কিন্তু আমরা কি সেমিকোলন দিতে পারবো না। আচ্ছা, কনস্ট্যান্ট লেখার কিন্তু একটা প্রচলিত নিয়ম আছে। তো ভেরিয়েবলের নামকরণের সব নিয়ম কনস্ট্যান্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে একটা বাড়তি প্রচলন রীতি আছে যে অনেক প্রোগ্রামার কনস্ট্যান্টের নাম সম্পূর্ণ বড় হাতের অক্ষর লেখেন, যাতে কোড পড়ার সময় সহজে চেনা যায় কোনটা কনস্ট্যান্ট আর কোনটা ভেরিয়েবল। তো আমি দেখলাম যে আমি যদি কি ভেরিয়েবল লিখলাম এইভাবে, এজ লিখলাম আমি ইন্টিজার, এজ লিখলাম 20, এর পরবর্তীতে আমি কনস্ট্যান্ট ইন্টিজার এজ সমান 20 এভাবে লিখি। তো এটা কিন্তু আমি সিঙ্গেল লাইনে লিখেছি। কিন্তু কেউ যদি কি করে আগে এভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে নিল যে কনস্ট্যান্ট ইন্টিজার এজ, পরবর্তীতে যে সে এজ ইকাল টু লিখলো 20, এই যে পরবর্তীতে যেটা সে ভ্যালুটা ঢোকাবে এই ভেরিয়েবলের মধ্যে বা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মধ্যে, এইটা কিন্তু সে বুঝবে না এইটা আসলে কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট ছিল। সেই কারণে কি করে ম্যাক্সিমাম প্রোগ্রামাররাই কি অর্থাৎ সবকিছু ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করে। যেমন এখানে ম্যাক্স, স্টুডেন্ট সবকিছু ক্যাপিটাল ওয়ার্ডে লেখাতে, এই ক্যাপিটাল ওয়ার্ডে লেখার কারণে আসলে সবাই ডিফাইন করতে পারে যে এইটা কনস্ট্যান্ট, এইটা ভেরিয়েবল। তো এবার আমরা যদি কি ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং লিটারেল এই তিনটার একটু পার্থক্য বা ডিফারেন্স দেখি। তো
তো এতক্ষণ আমরা ৩ টে শব্দ জানলাম যে ভেরিয়েবল, কনস্ট্যান্ট, লিটার। এবার একটু কি এই টেবিলটা জিনিসটা জানা পরিষ্কার করে ফেলবো আরকি। তো এখানে দেখতেছি যে ফার্স্টে আছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল সহজ সংজ্ঞা কি? নাম দেওয়া মেমরি বক্স। অর্থাৎ কোনো আমরা কম্পিউটারের র‍্যামের মেমরিকে কোনো একটা নির্দিষ্ট নাম দিয়ে সেট করে রাখবো কোনো একটা ভ্যালু রাখার জন্য। এটা কি মান বদলানো যায়? হ্যাঁ, অবশ্যই এটার মান পরিবর্তন বা চেঞ্জ করা যায় পরবর্তীতে। উদাহরণ হিসেবে দিচ্ছি ইন্টিজার ডেটা টাইপ, এজ হচ্ছে ভেরিয়েবল নাম, যেমন সমান চিহ্ন দিয়ে ২০ রাখছে, অর্থাৎ এই ২০ যে রাখছে ভ্যালু, এটা পরবর্তীতে কিন্তু চেঞ্জ করা পসিবল। এরপরে আসছে কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? এইটা কি? নাম দেওয়া ফিক্সড ভ্যালু, যেটা পরবর্তীতে আর চেঞ্জ করা পসিবল হবে না। এটা কি কখনোই চেঞ্জ করা যায় না। এটা কি? একটা এক্সাম্পল দিছে কি? কনস্ট্যান্ট ফ্লট পাই এর মান এত ভ্যালু। এই ভ্যালুটা পরবর্তীতে আর চেঞ্জ করা পসিবল। যদি আমি চেঞ্জ করতে যাই সিস্টেম আমাকে এরর শো করবে। এরপর আছে কি লিটারেল। লিটারেল বিষয়টা কি? লিটারেল হচ্ছে নামহীন কোনো একটা ভ্যালু, অর্থাৎ যেই ভ্যালুর কোনো নাম নাই, এই মান প্রযোজ্য না। উদাহরণ হিসেবে ২০, 3.14, এ হাই, সব কিছুই ভ্যালু এক একটা লিটারেল হিসাবে গণ্য হবে। তো আমরা আজকে যে বিষয় নিয়মগুলো জানলাম, তো অনেকেই কিন্তু সাধারণভাবে অনেক ভুল করে থাকেন। সেই যে ভুলগুলো করে যে কনস্ট্যান্ট ভ্যালু পরে বদলানোর চেষ্টা করে, যেটা কিন্তু কম্পাইলার এরর শো করে। এবং ক্যারেক্টারের জন্য ডাবল কোটেশনের মধ্যে ক্যারেক্টার রাখার চেষ্টা করে, কিন্তু এটা কিন্তু ভুল প্রসেস বা রং প্রসেস। আমরা ক্যারেক্টার রাখার জন্য অবশ্যই সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। আর ডাবল কোটেশনের মধ্যে কিন্তু ক্যারেক্টার রাখা যাবে না, ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং ভেরিয়েবল রাখতে হবে। আবার কি হ্যাশ ডিফাইন্ড পাই, এটা কিন্তু একটা সেমিকোলন বাদ দিতে হবে, যেটা কিন্তু অনেকে এটা স্টেটমেন্ট ভেবে এটাকে সেমিকোলন দিতে, এটা যেহেতু মেইন ফাংশনের বাইরে, এটা স্টেটমেন্ট হিসেবে গণ্য হবে না, এটা শেষে সেমিকোলন দেওয়া যাবে না। এবং কনস্ট্যান্ট ডিক্লারেশনের একই সময় কি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিন, বা অনেকেই কি কনস্ট্যান্ট ভ্যালু ডিক্লেয়ার করার সময় অনেকেই ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে দেয়, এটাও করা উচিত না কিন্তু। তো আজকে আমরা দেখব যে এটা আর কি প্র্যাকটিক্যালি দেখব। গত পর্বে আমরা যেই কোডগুলো করেছিলাম এটা আমরা এখনো আছি, এটা আমরা একটু ডিলিট করার চেষ্টা করব নতুন করে। আমি আমার টার্মিনালটাও ক্লিয়ার করে নেই। আমি আমার টার্মিনালটা ক্লিয়ার করে নিয়েছি। এখন আমি একটা কি কনস্ট্যান্ট একটা ফার্স্ট টাইম ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ফার্স্ট টাইম একটা ভেরিয়েবল বানাবো, যেটার নাম দিলাম ইন্টিজার, ডেটা টাইপ দিলাম ইন্টিজার, এবার নাম দিলাম এজ, এবং এর মধ্যে আমার বয়সটা এখানেই ভ্যালুটা ডিক্লেয়ার করে অ্যাসাইন করে দিলাম। এটা যেহেতু একটা স্টেটমেন্ট, এটাতে কি সেমিকোলন দিতে হবে। আমি একটা কি করলাম, ডেটা টাইপ ভেরিয়েবল নিলাম, এবং সেই ডেটা টাইপের নাম হচ্ছে ইন্টিজার, এজ হচ্ছে ভেরিয়েবল নেম, এবং 20 হচ্ছে তার ভ্যালু। এটা একটা ভেরিয়েবল। এটা যদি আমি প্রিন্ট করার চেষ্টা করি, আমরা জানি প্রিন্ট করতে প্রিন্ট ফাংশন ইউজ করতে হয়। প্রিন্ট টেপ ডাবল কোটেশন দেবো। ডাবল কোটেশন দিয়ে কি লিখবো, আমি একটা কি স্ট্রিং লিখবো যে মাই এজ। তো এর পরবর্তীতে কি আমরা জানি যে প্রিন্ট করতে গেলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। আমরা জানি ইন্টিজারের জন্য ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হলো %d। %d এত ইয়ার। গত পর্বে আমরা কিন্তু সেমভাবে একটা প্র্যাকটিক্যাল দেখেছি। তো এই যে %dটা যে এই একটা ইন্টিজার সংখ্যা ধরবে, কোন সংখ্যা ধরবে? একটা ভেরিয়েবলের সংখ্যা ধরবে। সেই ভ্যারিয়েবলটার কি নাম কি? এজ নামে ডিক্লেয়ার করেছি, যেটা আমি বলে দেবো। এর পরবর্তীতে এটা সেমিকোলন দেবো। তো এখন যদি এটা আমরা রান করি, আমরা দেখতে পাচ্ছি যে মাই এজ 20 ইয়ার্স এল সুন্দরভাবে রান হয়েছে। তো এইটা কিন্তু ভেরিয়েবল। তো এর পরবর্তীতে কি ভেরিয়েবলে আমরা জানতাম যে ভেরিয়েবলের মানটা চেঞ্জ করা যায়। এরপর আমি কি করলাম, এজ ইকাল টু আমি একটা মান ডিক্লেয়ার করে দিব, নতুন একটা মান দিলাম 25। তো এখন কি হবে, আমি যদি এই প্রোগ্রামটা রান করে আমি দেখবো যে মাই এজ 25 ইয়ার্স ওল্ড এসেছে। অর্থাৎ এখানে কিন্তু আমার ফার্স্টে দেওয়া আছে 20, তারপর 25, কিন্তু আমার অ্যাট লাস্ট যে ভ্যালুটা দেওয়া আছে সেইটাই আমার রান হয়েছে বা আউটপুট এসেছে। তো এটা কিন্তু একটা ভেরিয়েবল, কারণ আমরা বুঝতেছি কি কারণে এটা পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি যদি এখানে কনস্ট্যান্ট লিখি, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি, নিয়ম আমরা শিখেছি যে এই ডেটা টাইপের আগে কনস্ট্যান্ট লিখতে হয়, CONST কনস্ট্যান্ট লিখলাম আমি। তো এই যে ভ্যালুটা লিখলাম, এখন যদি আমি এটা প্রিন্ট করি, এখন কিন্তু সেমভাবে 20 ইয়ার্স ওল্ড দেখাচ্ছে। এখন যদি আমি এই ভ্যালুটা এজ যেমন 25 পরিবর্তন করেছি, নতুন ভ্যালু রাখা, আমি এটাও ট্রাই করব 25 রেখে আমি এটা সেমিকোলন দিলাম। এখানে যে এটা একটা এরর আসছে, এটা কিভাবে বুঝবেন? সেটা হচ্ছে এই যে দেখেন যে আমার প্রোগ্রাম ফাইল কিন্তু রেড কালার হয়েছে, মানে একটা এরর আছে। এই যে প্রবলেমও দেখাচ্ছে, প্রবলেমগুলো পাবেন যে মাস্ট বি মডিফাইড লেভেল এত পাচ্ছে। তো এখন দেখেন যে আমি এটা আসলে
কি রান দিলাম, রান দেওয়ার পর কি আসছে যে কি প্রোগ্রাম এরর আছে, অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল এজ, অর্থাৎ এটা একবারই অর্থাৎ একবারই পরিবর্তন করবো, অর্থাৎ একবারই এখানে রিড অনলি ভেরিয়েবল অর্থাৎ একবারই পড়া পসিবল এসকে, অর্থাৎ এস এর মধ্যে ভ্যালু যা ডিফাইন করে দিয়ে সেটার কখনো চেঞ্জ করা পসিবল না, কিন্তু আমি এখানে চেঞ্জ করতে চাচ্ছি, যার কারণে কি এটা আমার অর্থাৎ ইরর শো করেছে। তো আমরা কনস্ট্যান্ট কখনোই ভেরিয়েবল হিসেবে নিতে পারবো না বা পরবর্তীতে মানটা চেঞ্জ করতে পারবো না। তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে লিটারেলটা হচ্ছে শুধুমাত্র যে 20 এটা হচ্ছে লিটারেল। এরপরে আমরা দেখেছি যে কিছু স্কেপ সিকোয়েন্স বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আসলে প্রোগ্রামের আউটপুটকে বিভিন্নভাবে ফরম্যাট করা বা ফরম্যাটিং ভাবে সাজানোকে স্কেপ সিকোয়েন্স বলে। যেমন একটা আমরা গত লেকচারেও কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যখন কোড করছি তখন আমরা \n দিয়ে একটা স্কেপ সিকোয়েন্স ব্যবহার করছি। আমি একটা প্রিন্ট করব একটা ওয়ার্ড, যেহেতু আমি স্ট্রিং টাইপের লিখলাম মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। ওকে, আমি এটা লিখলাম। এর পরবর্তীতে লাইনে আমি লিখব সেমিকোলন দিয়ে আরেকটা প্রিন্ট ফাংশন ইউজ করে আরেকটা লাইন আমি প্রিন্ট করার চেষ্টা করব। এবার আমি লিখবো, এরপর আমরা লিখবো যে কি উই লাভ আওয়ার কান্ট্রি। এই যে দুইটা প্রিন্ট ফাংশন দিয়ে আমি কিন্তু দুইটা কি করেছি সেন্টেন্স প্রিন্ট করার ট্রাই করেছি। তো এটা যদি আমি এখন রান দেই আপনি দেখতে পারবেন যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ অ্যান্ড উই লাভ আওয়ার কান্ট্রি। তো এইটা কিন্তু আমরা কিন্তু প্রিন্ট করেছি 2 লাইনে, কিন্তু এখানে আসছে একদম সেম লাইনে। এইটা যদি অর্থাৎ ফরম্যাট করতে চাই, অর্থাৎ এক লাইন পরে দিতে চাই পরবর্তী ওয়ার্ড, তখন আমরা কি করতে হবে, একটা স্কেপ সিকোয়েন্স ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে \n দিলে অর্থাৎ নিউ লাইন প্রিন্ট করা, এটা একটা ফাংশন। এটা আমি এইখানেও দিয়ে দিতে পারি অথবা এটা শুরু, অর্থাৎ যেইখানে আমি \n দেব ওইখান থেকেই পরবর্তী লাইন যা থাকবে সব পরবর্তী লাইনে চলে যাবে। তো এখন যদি আমি এটা রান দিয়ে দেখতে পাচ্ছেন যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ অ্যান্ড উই লাভ আওয়ার কান্ট্রি। এখন যেখান থেকে শুরু করবে সেটা যাচ্ছে কিনা আমি দেখাই আপনাদেরকে। এইটা আমি এর মধ্যে না দিয়ে এই যে BNGL এইটার মাঝখানে দেবো। এখন যদি আমি এটা প্রিন্ট দেই, এই যে BNGL পর্যন্ত হয়ে পরবর্তীতে কিন্তু নিচের লাইনে চলে গেছে, অর্থাৎ যেখানে আমি স্কেপ সিকোয়েন্স \n ব্যবহার করব সেইখান থেকে এটা পরবর্তীতে লাইনে অর্থাৎ নিউ লাইনে প্রিন্ট হবে পরবর্তী লাইন। তো এটা একটা \, গেল। এর পরবর্তীতে হচ্ছে কি \t, এটা কি একটা ট্যাব। এই যে মাই নেম ইজ অর্থাৎ মাই কান্ট্রি নেম ইজ কি বাংলাদেশ, এখানে একটা ট্যাব পরিমাণ জায়গা নিছে। এর পরবর্তীতে উই লাভ আওয়ার কান্ট্রি আসছে। এটা একটা কি স্কেপ সিকোয়েন্স। আরও একটা স্কেপ সিকোয়েন্স আছে, আমরা তো জানি যে কি ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং টাইপের নাম লিখতে হয় বা কোনো ওয়ার্ড লিখতে হয়। তো আমরা যদি চাই যে কি আমরা এই কোনো কিছু লেখা অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে লেখা সহ আমি প্রিন্ট করব, তখন কি আমি এখানে আরেকটা কোটেশন দিব না, এখানে তখন কাজ করতে কি হবে, তখন আমাদের দিয়ে কি একটা কোটেশন দিতে হবে, শেষেও আমাকে দিয়ে কি করতে হবে, দিয়ে কোটেশন দিলে। এখন যদি আমি রান দেই এই যে দেখেন যে মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশের পরে একটা কোটেশন আসছে, ফার্স্টে একটা কোটেশন, অর্থাৎ যে কোনো কিছু প্রিন্ট সরাসরি অর্থাৎ করার জন্য এটা ব্যবহার করা হয়। তা আরও একটা আমরা স্কেপ সিকোয়েন্স দেখেছি, যেটা হচ্ছে কি প্রিন্ট করব আমি। সেক্ষেত্রে কি আমি দুইটা দেবো? হ্যাঁ, আপনি দিতে পারেন। আমি যদি দুইটা দেই, আমি যদি এটা প্রিন্ট করেন আপনি দেখবেন যে একটা এখানে চলে আসছে, অর্থাৎ একটা দিয়ে বোঝাবে যে কি করবে, পরবর্তীতে সেটা প্রিন্ট করে দেবে। তো এই ছিল আজকের ছোট্ট একটি লেকচার, যেটাতে আমরা খুব ছোট্ট একটা টপিক পড়েছি, কিন্তু এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।